আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিজয় কৃষ্ণ সরকার, প্রভাষক গণিত বিভাগ, সরকারি শেরেবাংলা কলেজ, শিকারপুর, বরিশাল। করোনা মহামারীর কারণে আজ আমরা সবাই লকডাউনে আছি, তাই কলেজে গিয়ে তোমাদের সাথে সরাসরি কোনো ক্লাস নিতে পারছি না। সে কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে এবং কলেজ পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা ঘরে বসে অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা আমার ক্লাসটি দেখবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি সমাধান করার জন্য। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো, একাদশ শ্রেণী বিন্যাস সমাবেশ থেকে বিন্যাস অংশটুকু পড়াবো। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো। শুরুতেই আমরা বিন্যাস শিখতে গেলে আমাদের কিছু প্রাথমিক জিনিস জানতে হবে, সেটা শিখাবো। এবং আজকে পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো বা শিখতে পারবে সেটা হলো গণনার যোজন ও গুণন বিধি ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে, বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, n ফ্যাক্টরিয়াল ব্যাখ্যা করতে পারবে, বিন্যাসের সংখ্যা নির্ণয়ের সূত্র প্রমাণ ও ব্যাখ্যা করতে পারবে। তা শুরু করি আমরা। আজকে প্রথমেই আমরা শুরু করছি গণনার যোজন কি। গণনার যোজন কি, যোজন বিধিটা কি সেটা একটু আমরা তোমাদের সাথে শিখছি করি। সেটা হলো এই দেখো, কোনো একটি কাজ সম্ভাব্য m উপায়ে যদি করা যায় অথবা কাজটি সম্ভাব্য n উপায়ে করা যায় অথবা কাজটি সম্ভাব্য n উপায়ে করা যায়, তাহলে কাজটি মোট করা যাবে m প্লাস n প্লাস r ভাবে। আমি আবারও রিপিট করছি, কোনো একটি কাজ যদি সম্ভাব্য m ভাবে এবং অথবা কাজটি n ভাবে অথবা কাজটি r ভাবে করা যায়, তাহলে কাজটি ভিন্ন ভিন্ন ভাবে মোট করা যাবে এত ভাবে। আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, মনে করো একটা কলেজে 4 জন অধ্যাপক আছেন। একটা কলেজে 4 জন অধ্যাপক আছেন, তাদের দিয়ে কিভাবে কমিটি গঠন করা যায় একটু দেখো। এ বি সি ডি 4 জন অধ্যাপক আছেন। আমি যদি একজন নিয়ে কমিটি গঠন করি, একজনের কমিটি গঠন করি, সেক্ষেত্রে আমি কয় ভাবে, 1 ভাবে, 2 ভাবে, 3 ভাবে এবং 4 ভাবে, মোট 4 ভাবে কমিটি গঠন করতে পারি। অর্থাৎ একটা কমিটি শুধু একজন নিয়ে করতে হবে। আচ্ছা, যদি 2 জন নিয়ে কমিটি গঠন করি, তাহলে ধরো এ বি, এ সি, এ ডি, আবার বি সি, বি ডি, সি ডি, আর বি ডি। এটা 6 ভাবে করতে পারি। 2 জন নিয়ে আমরা কমিটি গঠন করতে পারি 6 ভাবে। যদি 3 জন নিয়ে গঠন করি তাহলে কয় ভাবে করতে পারি? এ বি সি, এ
বি ডি, বি সি ডি, তারপর এ এ বি সি ডি বাদ, আবার এখানে বাদ দিলাম সি, এখানে বাদ দিলাম এ, এখানে বাদ দেব, তাহলে কি বাদ দেব, বি সি ডি, এটা হয়ে গেছে এ বি সি, এ বি সি, এ বি ডি, তাহলে প্রথমে আমার বাদ গেছে ডি, তারপরে বাদ দিছি কি এ বি ডি, এ বি সি নিলাম, ডি বাদ, এ বি ডি, এ বি ডি সি বাদ, তারপরে বি বাদ দিই, তাহলে এ সি ডি, এই চার ভাবে করতে পারি। তাহলে দেখো, যদি একজন নিয়ে কমিটি গঠন করি তাহলে চার ভাবে, দুইজন নিয়ে যদি কমিটি গঠন করি তাহলে ছয় ভাবে, এবং তিনজন নিয়ে যদি কমিটি করি তাহলে করতে পারি চার ভাবে। তাহলে আমি মোট গঠন করতে পারি চার ভাবে, 4 যোগ 6 যোগ 4 কত হয়, 14 ভাবে। মোট কত ভাবে করতে পারি, 14 ভাবে। এইটাই গণনার যোজন বিধি। এখন এরপরে আসি আমরা গণনার গুণন বিধি। গণনার গুণন বিধি, গণনার গুণন বিধিটা কি একটু লক্ষ্য করো। যদি কোনো একটি কাজ m সংখ্যক ভাবে এবং অপর কাজটি যদি n সংখ্যক ভাবে করা যায়, তাহলে দুইটি কাজ একত্রে করা যাবে m ইনটু n ভাবে, m ইনটু n ভাবে। অর্থাৎ আবারও রিপিট করছি, কোনো একটি কাজ যদি m সংখ্যক ভাবে করা যায়, অপর কাজটি যদি n সংখ্যক ভাবে করা যায়, তাহলে দুইটি কাজ করা যাবে m ইনটু n ভাবে। একটা উদাহরণ লক্ষ্য করো। যেহেতু এখন লকডাউন চলছে, সেহেতু আমরা সবাই বাসায় আছি, তাই আর্ট পেপার নিয়ে আর্ট করতে পারিনি, তাই আমি কাগজে ছবিটা আঁকছি। দেখো কেমন হয়েছে, একটু বোঝার চেষ্টা করো। আগে আমি একটু বুঝাই দেই। এ হলো বরিশাল, এ হলো ঢাকা, এ হলো রাজশাহী। ঢাকা থেকে বরিশাল যাওয়া যায় 3 ভাবে, আবার বরিশাল থেকে ঢাকা যাওয়া যায় 3 ভাবে, ঢাকা থেকে রাজশাহী যাওয়া যায় 3 ভাবে। তাহলে এই বরিশাল থেকে রাজশাহী যাওয়া যাবে কয় ভাবে, আর সেটা আমরা দেখব। একটা চিত্র দেখো, এই যে আমি একটা চিত্র দেখাচ্ছি, যে বরিশাল থেকে ঢাকা বাসে যাওয়া যায়, লঞ্চে যাওয়া যায় এবং বিমানে যাওয়া যায়। আবার ঢাকা থেকে রাজশাহীতে 3 ভাবে যাওয়া যায়, কিসে কিসে, বাসে, ট্রেনে এবং বিমানে। তাহলে বরিশাল থেকে রাজশাহীতে কত ভাবে যাওয়া যাবে? তাহলে দেখো, আমি যদি বরিশাল থেকে ঢাকা বাসে গিয়ে আবার বাসে রাজশাহীতে যাই তাহলে একভাবে, আবার বাসে গিয়ে যদি ট্রেনে যাই তাহলে আরো একভাবে, বাসে গিয়ে যদি বিমানে যাই তাহলে আরো একভাবে। তাহলে বাসে, বরিশাল থেকে ঢাকা বাসে এসে রাজশাহীতে যেতে পারি টোটাল 3 ভাবে। অনুরূপভাবে লঞ্চে এসে যেতে পারি 3 ভাবে, বরিশাল থেকে ঢাকা বিমানে এসে আবার যেতে পারি 3 ভাবে। তাহলে মোট যেতে পারি কয় ভাবে, আমি
3 3 6 আর 3 9 হবে। তাই দেখো 3 আর এই 3 এই দুইটার গুণফল। তা আমাদের সূত্রটা কি ছিল? গুণনের সূত্র ছিল কি, কোনো একটি কাজ যদি আমি n সংখ্যক উপায়ে করতে পারি এবং অপর কাজটা যদি n সংখ্যক উপায়ে করতে পারি, তাহলে দুইটি কাজ একত্রে করা যাবে m ইনটু n ভাবে। অর্থাৎ এই কাজটা আবার এইটার উপরে নির্ভরশীল থাকতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, আমরা তাহলে এটা দেখলাম, গুণন বিধিটা আমরা দেখলাম। এখন আমরা যাব বিন্যাস ও বিন্যাসে, মূল যে টপিকস সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিন্যাস, এটা বিন্যাস কাকে বলে, বিন্যাস কাকে বলে সেটা একটু আমরা, বা সংজ্ঞা কি সেটা একটু আমরা ব্যাখ্যা করি। বিন্যাস হলো কতগুলি বস্তু বা জিনিস থেকে কয়েকটি বা সবগুলি একত্রে নিয়ে যতভাবে সাজানো যায়, কতগুলি বস্তু থেকে কয়েকটি বা সবগুলি একত্রে নিয়ে যতভাবে সাজানো যায় তাকে বিন্যাস বলে। এখন মনে করো আমার তিনটা বস্তু আছে এ বি সি। এই তিনটা বস্তু থেকে বা জিনিস থেকে আমি একবারে দুইটা করে নিয়ে কতভাবে সাজাতে পারি দেখি। আমি যদি এইটাকে এ বি নেই, আবার একটু ঘুরে সাজাতে পারি বি এ ভাবে। আবার যদি এ সি নেই, এটাকে আবার ঘুরে সাজাতে পারি সি এ ভাবে। আবার যদি বি সি নেই, এটাকে ঘুরিয়ে সাজাতে পারি সি বি ভাবে। তাহলে তিনটা জিনিস থেকে প্রতিবারে দুইটা করে নিয়ে আমি সাজাতে পারি কত ভাবে? 6 ভাবে, 6 ভাবে। এখন এই জিনিসটাকে আমরা লিখি কয়টা জিনিস? তিনটা জিনিস। একবারে কয়টা করে নিছি? দুইটা করে। এইটাকে আমরা লিখি 3p2। এই এখন যদি চারটা জিনিস থেকে প্রতিবারে তিনটা করে নিতাম, তাহলে আমি লিখতে পারতাম, চারটা আছে মনে কর এ বি সি ডি, প্রতিবারে দুইটা করে নিলে 4p2 হবে। অথবা যদি প্রতিবারে তিনটা করে নেই, তাহলে 4p3। এতভাবে আমরা সাজাতে পারব। এখন মূল সূত্রটা হলো যে এই যে সংজ্ঞাটা আমি দিয়েছি সেটা হলো যে n সংখ্যক বস্তু থেকে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে যতভাবে সাজানো যায় তাকে বলা হয় কি? বিন্যাস। এখন যদি n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবার r সংখ্যক নিয়ে যতভাবে সাজানো যায় সেটাকে আমরা কি বলতে পারি? বিন্যাস। n সংখ্যক যদি বস্তু হয়, প্রত্যেকবার যদি r সংখ্যক নিয়ে কতভাবে সাজাতে পারবো, এইটাকে আমরা n p r লিখি। কি বলছি? n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবার r সংখ্যক নিয়ে আমি সাজাতে পারি n p r। এটা সমান সমান আমরা লিখব n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এখন এই সূত্রের ব্যাখ্যা আমি এ পাঠেই আলোচনা করব। তার আগে আমাদের ফ্যাক্টরিয়াল সম্পর্কে একটু জানতে হবে। তাহলে আমাদের এটা হলো এখন n ফ্যাক্টরিয়ালের ব্যাখ্যা। 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার ক্রমিক সংখ্যাগুলোর গুণফলকে ফ্যাক্টরিয়াল n বলা হয়। স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 ইত্যাদি। 1 থেকে n পর্যন্ত মনে করো
এগুলি ক্রমিক থাকতে হবে, কোনটা বাদ যাবে সেরকম না, পরপর সবগুলো থাকতে হবে। এগুলি ক্রমিক সংখ্যাগুলো গুণ করলে যেটা হয় 1 2 3 4 5 এরকম করলে যেটা হয় n পর্যন্ত, সেটাকে আমরা বলি n ফ্যাক্টরিয়াল। তাহলে আমি কি বললাম, 1 হতে n পর্যন্ত সকল স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর গুণফলকে ফ্যাক্টরিয়াল n বলে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এইভাবে। আবার এটাকে এভাবেও প্রকাশ করা হয়। এখন এই লেখাটা খুব একটা আসে না, এইভাবেই লেখা হয়। আচ্ছা, আমরা এখন দেখি, কয়েকটা উদাহরণ দেই। মনে করো 3, এটা কি স্বাভাবিক সংখ্যা, এটার ফ্যাক্টরিয়াল 3 কি হবে, 3 ফ্যাক্টরিয়াল কি হবে 1 2 3। তুমি ইচ্ছা করে এটাকে 3 2 1 এইভাবে লিখতে পারো। ফ্যাক্টরিয়াল 4 কি লিখবো, 1 2 3 4, অথবা এটাকে 4 3 2 1। এখন ফ্যাক্টরিয়াল 5, এইটা কি লিখবো, এটা লিখবো 5 4 3 2 1। এখন যদি মনে করো আমার ফ্যাক্টরিয়াল 6 লিখি, তাহলে হবে কত, 6 5 4 3 2 1। ফ্যাক্টরিয়াল 7 হবে কত, 7 6 5 4 3 2 1। এখন আবার এই ফ্যাক্টরিয়াল 7 কে আবার অন্যভাবেও লেখা যায়। কিভাবে, মনে করো এই দুইটা আমি রাখবো 7 × 6, আর এইটুকু সমান সমান আমি কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 5 এর মান কত, 5 4 3 2 1। এইটার পরিবর্তে আমি লিখতে পারি ইনটু ফ্যাক্টরিয়াল 5, লেখা যায়। আবার যদি এটাকে আরেক ভাবে লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 7 ইকুয়াল টু 7 6 5 4 3 2 1। আমি এই পর্যন্ত কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 6। তাহলে এইটা সমান সমান লেখা যায় 7 ইনটু ফ্যাক্টরিয়াল 6। তার মানে হলো ফ্যাক্টরিয়াল 7 কে তুমি এভাবে লিখতে পারো, অর্থাৎ ফ্যাক্টরিয়াল ব্যতীত 7 ইনটু 1 কম ফ্যাক্টরিয়াল 6। এখন এইটাকে কি লিখতে পারি আমি, n ফ্যাক্টরিয়াল, এটা সমান সমান লেখা যাবে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে লিখতে পারবো। এটা যদি 7 থাকে তাহলে লিখলাম 7 ইনটু 1 কম, 7 থেকে 1 কমলে কত হয় 6, 6 ফ্যাক্টরিয়াল। তাহলে n, এটা হবে n থেকে 1 কম এর ফ্যাক্টরিয়াল, n মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখন এখানে একটা প্রশ্ন করি তোমাদের, তোমরা কি জানো যে ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়ালের মান কত? আমরা একটু এটা বের করে দেই। 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হোয়াট? আমরা জানি, বা একটু আগে দেখালাম, n ফ্যাক্টরিয়াল সমান সমান লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। n এর পরিবর্তে যদি আমি 1 ধরি তাহলে কি লিখবো, 1 ফ্যাক্টরিয়াল সমান n এর পরিবর্তে 1 ইনটু 1 মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়াল 1 এর মান 1 ইনটু 1 ইনটু 0 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 ইকুয়াল টু 0 ফ্যাক্টরিয়াল। তার মানে ফ্যাক্টরিয়াল 0 এর মান কত, ফ্যাক্টরিয়াল 0 এর মান হলো 1। ফ্যাক্টরিয়াল 0 এর মান কত, 1। আমরা তো ওই বিন্যাসের যে সূত্রটা সেটা আমরা লিখছিলাম কত, n p r সমান সমান n ফ্যাক্টরিয়াল n মাইনাস r এর ফ্যাক্টরিয়াল, লিখে রাখলাম ওখানে। এখন এই ফ্যাক্টরিয়াল সম্পর্কে আমরা ধারণা দিলাম। এখন আমরা বিন্যাসের সংখ্যা নির্ণয়ের সূত্র প্রমাণ করব এবং এর ব্যাখ্যা করব। বিন্যাসের সূত্র
বিন্যাসের সংখ্যা নির্ণয়ের সূত্র, বিন্যাসের সংখ্যা নির্ণয়ের সূত্র প্রমাণ করব এবং এর ব্যাখ্যা করব। আচ্ছা, একটু লক্ষ্য করো, আমরা বিন্যাসের যে সংজ্ঞাটা দিয়েছি সেটা ছিল কি ছিল, যে n সংখ্যক বস্তু বা জিনিস থেকে প্রত্যেকবার r সংখ্যক নিয়ে যতভাবে সাজানো যায় তাকে বলা হয় কি? বিন্যাস। তাকে বলা হয় বিন্যাস। এখন এইটা সমান সমান কি হবে? n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবার r সংখ্যক বস্তু নিয়ে r সংখ্যক স্থান যতভাবে পূরণ করা যায় তার সমান। মনে করো জিনিস আছে আমার, জিনিস বা বস্তু, জিনিস কত সংখ্যক জিনিস আছে? n সংখ্যক। ধরো এইভাবে আমরা n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক। আর স্থান আছে কয়টা? শূন্য স্থান বা স্থান বলি, স্থান ধরো এরকম দেই আমরা, এটা আছে r সংখ্যক। এখন এই n সংখ্যক জিনিস থেকে এই r সংখ্যক স্থান আমি কতভাবে পূরণ করতে পারি এটাকে জানবো। তারপর কতভাবে আমরা এর বিন্যাসের সংখ্যা নির্ণয় করতে পারি। লক্ষ্য করো, এখানে জিনিস আছে n সংখ্যক। মনে করো প্রথম এই শূন্য স্থানটা বা স্থানটা n সংখ্যক বস্তু থেকে কতভাবে পূরণ করতে পারি। তাহলে এর যে কোনো একটা এখানে পূরণ করা যায়। এখানে বস্তু এই জিনিস আছে কয়টা? nটা। তো এইটা দিয়ে পূরণ করতে পারি, এটা দিয়ে পূরণ করতে পারি, এটা দিয়ে পূরণ করতে পারি, এটা দিয়ে পূরণ করতে পারি, অর্থাৎ n সংখ্যক বস্তু সব দিয়ে এটা পূরণ করতে পারি। তাহলে প্রথম স্থানটা কতভাবে পূরণ করতে পারি? n ভাবে, n ভাবে পূরণ করতে আমরা পারি। তাহলে ওখান থেকে একটা বস্তু আমি এখানে নিয়ে আসলাম, এই প্রথম স্থানটা পূরণ করলাম। তাহলে এখানে বস্তু থাকে বাকি কয়টা? আমার একটা এখান দিকে চলে আসলো, একটাই তো পূরণ করবো, প্রথম স্থানটা একটাই পূরণ করতে পারবো, কিন্তু পারবো n ভাবে। এখন এখানে কত সংখ্যক জিনিস থাকে? জিনিস বা বস্তু n-1 সংখ্যক। এখন আবার এই দ্বিতীয় স্থানটা কতভাবে পূরণ করা যাবে? এখানে একটা এখানে নেওয়ার ফলে এখানে বস্তু আছে আমার কয়টা? n-1টা। তাহলে এই দ্বিতীয় স্থানটা কতভাবে পূরণ করা যাবে? এই দ্বিতীয় স্থানটা পূরণ করা যাবে এই দ্বিতীয় স্থানটা পূরণ করা যাবে n-1 ভাবে। বোঝা গেল? প্রথম স্থানটা পূরণ করা যায় n ভাবে এবং দ্বিতীয় স্থানটা পূরণ করা যাবে n-1 ভাবে। এখন আমরা ওই যে গণনা গুণন বিধিতে জেনেছি যে কোনো একটি কাজ যদি m সংখ্যক ভাবে, অপর একটি কাজ যদি n সংখ্যক উপায়ে করা যায়, তাহলে দুইটা কাজ একত্রে m × n সংখ্যক উপায়ে করা যাবে। সেই সূত্র থেকে এইটা n সংখ্যক, এইটা n-1, তাহলে এই দুইটা আবার একত্রে পূরণ করা যাবে কিভাবে? কারণ এর প্রত্যেকটা দিয়ে আবার এটা পূরণ করা যায়। তাহলে এটা পূরণ করা যাবে n × n-1 ভাবে, ওই গুণনের সূত্র প্রয়োগ করে। অনুরূপভাবে এই তৃতীয় স্থানটা পূরণ করা যাবে কত ভাবে? এখানে প্রথম n গেল, এখানে একটা নেওয়ার ফলে থাকে n-1, এখান থেকে আরো একটা এখানে গেল, তাহলে থাকবে কত? n-2 সংখ্যক বস্তু, n-2 সংখ্যক বস্তু বা জিনিস থাকবে। এখন এই তৃতীয় স্থানটা পূরণ করা যাবে n-2 ভাবে। এখন আবার এই তিনটা জিনিস একত্রে পূরণ করা যাবে কয় ভাবে? কারণ এইটা দিয়ে এইটা পূরণ করা যাবে, এইটা দিয়ে এইটা পূরণ করা যাবে, এইটা দিয়ে এইটা পূরণ করা যাবে, অর্থাৎ তিনটা পরস্পর পূরণ করা যাবে n × n-1 n-2 ভাবে। বোঝা গেল যে এই স্থানটা, প্রথম স্থানটা পূরণ করা যায় n ভাবে, দ্বিতীয় স্থানটা পূরণ করা যায় n-1 ভাবে, তৃতীয় স্থানটা পূরণ করা যায় n-2 ভাবে। তাহলে এই তিনটা স্থান আমি যদি ধরি যে কতভাবে পূরণ করা যাচ্ছে একত্রে n × n-1 × n-2, এটা হলো এই
গুণন বিধি অনুসারে এটা আসছে। আচ্ছা গেল। এইভাবে যদি পর্যায়ক্রমে আমি পূরণ করি তাহলে যত সংখ্যক স্থান আছে তত সংখ্যক উৎপাদক হবে। তাহলে এখানে দেখো 3টা স্থান পূরণ করতে আমার কয়টা উৎপাদক হয়েছে? 1টা 2টা 3টা। তাহলে এই 8 সংখ্যক পূরণ করতে কতগুলি উৎপাদক হবে? 8 সংখ্যক। তাহলে আমরা এইটাকে এইভাবে আমাদের 8 সংখ্যক স্থান পূরণ করতে আমার দরকার হবে 8 উৎপাদক পর্যন্ত। আর উৎপাদক পর্যন্ত লাগবে। এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এরকম আর সংখ্যক স্থান পূরণ করতে আমরা আর উৎপাদক পর্যন্ত লাগবে। এইটা ইনটু এইটা ইনটু এইটা ইনটু আর উৎপাদক পর্যন্ত। আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইটা ছিল কততম স্থান? তৃতীয় স্থান। এখানে কি হয়েছে? n সংখ্যক বস্তু থেকে উৎপাদকটা কি হয়েছে? এখানে বস্তু আছে n সংখ্যক, এখানে তৃতীয় স্থানে পূরণ করা গেছে n মাইনাস 3 মাইনাস 1 উপায়। অর্থাৎ তৃতীয় উৎপাদকটা আসছে 3 বিয়োগ 1। অনুরূপভাবে যদি চতুর্থ উৎপাদকটা থাকতো বা এখানে লিখতাম আমি, তাহলে সেটা পূরণ করা যেত n ইন্টু 4 মাইনাস 1। দেখো 4 মাইনাস 1 হলে 3, তাহলে এটা ঠিক আছে। আবার এখানে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? এটা থেকে এটা বিয়োগ করলে n মাইনাস 2, এটা ঠিক আছে। এটা থেকে এটাও ঠিক আছে। অর্থাৎ তাহলে আমার এখানে কি হবে? এখানে আমার যে জিনিসটা সেটা হলো 8 সংখ্যক স্থান। এখানে 8 সংখ্যক, যত সংখ্যক শূন্যস্থান উৎপাদকের যত সংখ্যক শূন্যস্থান থাকবে n, যত সংখ্যক শূন্যস্থান থাকবে তত সংখ্যক উৎপাদক হবে। এবং উৎপাদকের মানটা এখান থেকে এখানে এক কম, এইটা থেকে এইটা, উৎপাদকের প্রত্যেকটা মানটা এইটা থেকে এইটা এক কম, এইটা থেকে এইটা এক কম, এইটা থেকে এইটা এক কম, এইভাবে চলতে থাকবে। এখন আর উৎপাদকের মান কত হবে? আর তমত্বে কত আসবে সেটা একটু দেখো। তো এটা আমরা মুছে দেই। n minus 1, n minus 2 up to n, এখানে n r minus 1, কারণ এখানে তৃতীয় উৎপাদকটা আসছে, এটা কি আসছে? n 3 বিয়োগ 1। তাহলে আর তমটা আসবে কত? r থেকে এক কম। এখন এটাকে আমরা লিখতে পারি n minus 1, n minus 2 up to n minus r plus 1 হবে। তাহলে r সংখ্যক শূন্যস্থান একত্রে n বস্তু দ্বারা আমাদের শূন্যস্থান কত ছিল? r সংখ্যক। r সংখ্যক শূন্যস্থান n সংখ্যক বস্তু দ্বারা পূরণ করা যাবে এতভাবে। অর্থাৎ মোট সংখ্যা, মোট পূরণ করা যাবে তার সংখ্যা, মোট পূরণ করা যাবে এতভাবে। তো এটা একটা আমরা নাম্বার দিয়ে রাখি। এখন আমরা এইটাকে আমরা এই সূত্রের মাধ্যমে প্রতিপাদন করব, সূত্রের মতো করে প্রতিপাদন করব।
তাহলে আমরা n সংখ্যক বস্তু দ্বারা n সংখ্যক বস্তুকে r সংখ্যক উপায়ে পূরণ করতে পারবো। তার পরিমাণ হলো কি n p r সমান সমান n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 আপ টু n মাইনাস r প্লাস 1। এটাকে যদি আমি এটাকে আমি কি করব n মাইনাস 2, এটাকে আমি n মাইনাস r প্লাস 1, এটাকে n মাইনাস r ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করব এবং n মাইনাস r ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। এইটা কাটা গেলে সেই এইটাই থাকলো। এখন n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস r প্লাস 1 n মাইনাস r, এটাকে আমরা ভাঙতে পারি n মাইনাস r, যেহেতু এই টার্মটা ফ্যাক্টরিয়াল ব্যতীত লিখছি তাহলে এখানে লাগবে এক কম। এভাবে আমি যদি কমাতে কমাতে একদম 3 2 1 পর্যন্ত লিখব, তাহলে ভাগ হবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন আমরা জানি ফ্যাক্টরিয়াল 5 সমান সমান কত, 5 4 3 2 1। ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু কত হবে তাহলে n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু n মাইনাস 3, এরকম করে করে একদম আমরা শেষ পর্যন্ত যাব 3 2 1। তাহলে এটা দেখো যে এটা n আছে, n মাইনাস 1 আছে, n মাইনাস 2 আছে, এরকম করে করে 3 2 1 পর্যন্ত আছে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল, নিচে n মাইনাস r। এটাই আমাদের প্রমাণের কথা ছিল যে n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবারে r সংখ্যক বস্তু নিয়ে মোট কতভাবে সাজানো যাবে, সেটা হলো n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবারে r সংখ্যক নিয়ে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারি। এটা এই সূত্রটার প্রমাণ আমরা করলাম যে n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবার r সংখ্যক নিয়ে এতভাবে আমরা সাজাতে পারি। এখন এর থেকে আমরা কয়েকটা অনুসিদ্ধান্তে আসব, সেটা হলো এই, যদি আর এখানে আমরা এটা দ্বারা বুঝি কি n p r, n সংখ্যক থেকে r সংখ্যক নিই। এখন যদি 5টা থেকে 3টা নেই 5 p 3, এটাকে লিখব কিভাবে, উপরে আসবে 5 ফ্যাক্টরিয়াল বাই 5 বিয়োগ 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আমরা ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 120 বাই 2 ইকুয়াল টু 60 ভাবে লিখতে পারি। অর্থাৎ 5টা জিনিস থেকে প্রত্যেকবারে 3টি করে নিয়ে কতভাবে সাজাতে পারি, 60 ভাবে 60 ভাবে। এখন যদি আমি 5টা জিনিসের প্রতিবারে 5টা নিয়ে কতভাবে সাজাতে পারবো, এইটা আমরা একটু ব্যাখ্যা করি সূত্রের মাধ্যমে। অর্থাৎ r ইকুয়াল টু যদি n হয়, তার মানে n p r, n সংখ্যক থেকে r সংখ্যক নেব, আর যদি n এর সমান হয় তাহলে কি হবে n p n, n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবার n সংখ্যক নিয়ে, যদি 5টা থেকে 5টা হবে, 4টা থেকে 4টা, এরকম আর কি। এখন মূল সূত্র আমার এইটা, তাহলে আমার হবে n ফ্যাক্টরিয়াল বাই n, r এর জায়গায় আসবে n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। আগেই বের করছি আমরা 0 ফ্যাক্টরিয়ালের মান কত, 1, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই 1 ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল। তাহলে n সংখ্যক বস্তু থেকে
প্রত্যেকবার n সংখ্যক নিয়ে সাজানো সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল n এর সমান। একটা উদাহরণ দেই, 5টা জিনিস নিলাম, 5টা জিনিস থেকে প্রত্যেকবারে 5টা নিয়ে কতভাবে সাজানো যাবে? 5p5, তাহলে শুধু ফ্যাক্টরিয়াল 5 লিখলেই হয়। ফ্যাক্টরিয়াল 5 এর মান আমাদের কত? 120, 120। অনুরূপভাবে যদি 6টা জিনিস থেকে প্রত্যেকবারে 6টা করে সাজাই তাহলে হবে ফ্যাক্টরিয়াল 6। ফ্যাক্টরিয়াল 6 হলো 720, 720 বা 720। তাহলে আমরা এই সূত্র লিখে রাখি, n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবার যদি n সংখ্যক নিয়ে সাজাই তাহলে লিখতে পারবো ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, এখন যদি একটা একটা নিয়ে সাজাই, অর্থাৎ n এর মানটা যদি 1 দিই, সেক্ষেত্রে আমার মূল সূত্র হলো np1, এখানে বসাবো r এর জায়গায় 1, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 1। আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এইটা বাদ যায়, তাহলে n, তাহলে একটা n সংখ্যক বস্তু থেকে যদি একটা নিয়ে সাজাই তাহলে n সংখ্যক ভাবে সাজানো যাবে। ফর এক্সাম্পল, যদি 5টা বস্তু থাকে তার থেকে প্রত্যেকবার যদি একটা করে নিই তাহলে আমি লিখতে পারবো, সাজাতে পারবো 5 ভাবে। তো এই একটা সূত্র আমাদের, যে np1 সূত্র না, এটা আর কি আমরা অনুসিদ্ধান্ত বলি n। অনুরূপভাবে আমরা np0 এটার মান পাবো 1। এটাও লিখে রাখি, এটা বের করলাম না, তোমরা বাসায় এটা চেষ্টা করবে, ইকুয়াল টু 1 একভাবে। তো একটু লক্ষ্য করো তোমরা, আমরা আবারও একটি রিপিট করি এখানে, npr সমান সমান n মাইনাস r। এটা আবারও রিপিট করছি, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু, এখানে একটার সাথে আরেকটা কি থাকবে, একই জাতীয় থাকবে না আর কি। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু বা বিভিন্ন বস্তু বলতে পারি থেকে প্রত্যেকবার r সংখ্যক নিয়ে আমি সাজাতে পারি কতভাবে? n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে এখানে একটা কথা বলছি, n সংখ্যক যে বস্তু প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন। এখন একটু লক্ষ্য করো, যে ধরো এখন তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, যে আমি একটা শব্দ লিখি আগে, পূজা। এই শব্দটায় কয়টা বর্ণ আছে? 4টা বর্ণ। 4টা বর্ণই কিন্তু ভিন্ন। তোমাকে যদি বলা হয় যে 4টা বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে, 4টা বর্ণই নেবা, কতভাবে সাজানো যাবে? তাহলে আমরা সূত্রের মাধ্যমে দেখি কয়ভাবে সাজানো যায়। 4টা বর্ণ আছে, তাহলে 4 লিখবো, p একবারে 4টা করে লিখবো, 4টা নিয়ে কতভাবে সাজানো যায়, এই ইকুয়াল টু এই সূত্র থেকে, npn এর সূত্র থেকে আমরা ফ্যাক্টরিয়াল 4 এর মান কত আমাদের? 24 ভাবে সাজাতে পারি। এটা আরেকটু ডিটেইলস করি, 24 ভাবে কিভাবে হয় দেখো। আমি যদি প্রথমে p রেখে কতভাবে সাজাতে পারি, p u j a, এই একভাবে আমি p কে ঠিক রাখলাম, u রাখলাম, a j। এখন আবার p ঠিক রাখলাম, এই j u a, p j a u, p a j p a
পি এ, হ্যাঁ, জে ইউ, পি এ ইউ জে। দেখো পি কে প্রথমে রেখে আমি 1 2 3 4 5 6 ভাবে সাজাতে পারলাম। অনুরূপ ভাবে ইউ কে প্রথম রেখে কয় ভাবে সাজাতে পারবো? এটা 6 ভাবে। ইউ কে প্রথম রেখে 6 ভাবে, আবার জে কে প্রথম রেখে আবার 6 ভাবে, আবার এ কে প্রথম রেখে আবারও 6 ভাবে। তাহলে 6 6 12 আর 6 18 আর 6 24। দেখছো সূত্রটা প্রমাণিত হয়েছে না? অর্থাৎ যদি সবগুলি বর্ণ ভিন্ন ভিন্ন থাকে সেক্ষেত্রে সবগুলি বর্ণ একত্রে নিয়ে সাধারণ সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 4। এখানে 4টা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 এর সমান। আরেকটা উদাহরণ দিই আমি। ধরো ইকুয়েশন, ই কিউ ইউ এ টি আই ও এন, ইকুয়েশন শব্দটিতে কয়টা অক্ষর লাগে লিখতে? 8টি। 1 2 3 4 5 6 7 8টি। এখন তোমাকে যদি বলা হয় সবগুলি বর্ণ একত্রে নিয়ে কত ভাবে সাজানো যাবে? এখন দেখি যে সবগুলি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, সেক্ষেত্রে যদি 8টা বর্ণ নিয়েই কত ভাবে সাজানো যাবে তাহলে হবে কত? 8 পি 8, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 8 এর মান কত আমাদের জানা আছে? 40,320 ভাবে সাজানো যাবে। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই শব্দটার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হলো সবগুলো ভায়েল কিন্তু এটার মধ্যে আছে। এ আছে, ই আছে, আই আছে, ও আছে আর ইউ আছে। 5টা ভায়েল আমাদের, এ ই আই ও ইউ। তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে এমন একটি শব্দ নাও যার মধ্যে 5টা ভায়েলই আছে এবং ওই শব্দের প্রত্যেকটা বর্ণ নিয়ে একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে। তাহলে সেইভাবে তোমার উদাহরণ তৈরি করতে হবে যে ইকুয়েশন শব্দটিতে 5টা বর্ণই আছে, 5টা মানে ভায়েল আছে, তাহলে এটার মধ্যে টোটাল বর্ণ আছে কয়টা? 8টা। আমি 8টা বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজাতে পারবো? 40,320 ভাবে। 40,320 ভাবে। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, আমি তো এই 2টা উদাহরণ দিলাম যে সবগুলো বর্ণ নিয়ে, এখন যদি তোমাকে বলা হলো যে এই 8টা এই শব্দটি থেকে প্রত্যেকবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে? এখন এখানে বর্ণ আছে কয়টা? 8টি। এই প্রত্যেকবারে কয়টা করে নেব আমি? 3টি করে। তাহলে 8p3। সূত্র অনুসারে আমরা লিখি, এখানে তো এইটা একই নেই, সেক্ষেত্রে সূত্র হবে এই মেইন সূত্রের মতো, 8 ফ্যাক্টরিয়াল বাই n এর পরিবর্তে কত? 8 বিয়োগ 3, তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়ালের মান হলো একটু আগে আমরা বের করেছিলাম 40,320, আর 5 ফ্যাক্টরিয়ালের মান হলো কত? 120। এটাকে ভাগ করলে খুব সম্ভবত 336 হয়। তাহলে এখানে কি বলছি যে 8 ইকুয়েশন শব্দটির থেকে প্রত্যেকবারে 3টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে এইভাবে। আর যদি বলা হয় 8 সবগুলো বর্ণ, তো একটু আগে আমরা দেখালাম 8p8 = ফ্যাক্টরিয়াল 8, তার মানে 40,320 ভাবে। অঙ্কটা যেন গুলিয়ে না যায়, অর্থাৎ সবগুলি বর্ণ নিয়ে সাজানো যাবে এতভাবে। যদি 3টা বর্ণ নিতে বলে তাহলে এতভাবে। যদি বলা হয় তো 5টা বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে? 8p5 ভাবে। সেক্ষেত্রে হবে কত? 8 ফ্যাক্টরিয়াল 8 বিয়োগ 5 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। এখানে মান বের করতে হবে। অনেক সময় পরীক্ষার হলে, বিশেষ করে ভর্তি পরীক্ষার সময়, ক্যালকুলেটর নিতে দেয় না।
সেক্ষেত্রে তোমরা যদি এই পর্যন্তই করে আসো তাহলে তোমার হয়ে যাবে অঙ্কটা। কারণ এখানে তো ফ্যাক্টরিয়াল এর মান মনে রাখাও কঠিন, তারপরে ক্যালকুলেটর তো নিতেই দেবে না, বের করলে অনেক সময় লস হবে, এই পর্যন্ত রেখে দিলেই চলবে। আচ্ছা, আমরা এখন যাব যদি সবগুলি বর্ণে একে ভিন্ন ভিন্ন না হয়, সেই সূত্রটা একটু দেখাই, তারপর আমরা যাই। n সংখ্যক বস্তুর মধ্যে যদি p সংখ্যক একই জাতীয়, q সংখ্যক একই জাতীয়, r সংখ্যক একই জাতীয় হয়, তাহলে সবগুলি বর্ণকে একত্রে নিয়ে সাজানো সংখ্যা হবে, আমরা এটাকে মোট সংখ্যাকে x দ্বারা প্রকাশ করি, n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল। আমি আবারও রিপিট করছি, n সংখ্যক বস্তু, কত আছে আমার বস্তু? n সংখ্যক। n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক একই জাতীয়, q সংখ্যক একই জাতীয় এবং r সংখ্যক একই জাতীয় যদি থাকে, আরো বেশি থাকতে পারে একই জাতীয়, সেক্ষেত্রে মোট সাজানো সংখ্যা হবে n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে তোমাদের ব্যাপারটা। মনে করো আমরা পাশাপাশি দুইটা প্রবলেমকে লিখি p u j a। এখন এই চারটা বর্ণ আলাদা, তো চারটা বর্ণের চারটাই নিয়ে আর কি কতভাবে সাজাতে পারি। আমরা সূত্র লিখছিলাম p 4p ফ্যাক্টরিয়াল p ইকুয়াল টু কত ভাবে? ফ্যাক্টরিয়াল 4 এর মান 24 ভাবে। এখন আমরা দেখো b ডবল ও a বুক লিখলাম, এটারও চারটা বর্ণ আছে, বাট এটাই কিন্তু দুইটা বর্ণ একই জাতীয়, দুইটি বর্ণ একই জাতীয়। এখন এইটার ফর্মুলা আর এইটার ফর্মুলা কিন্তু এক হবে না, একটু আগে যেটা বললাম সেইটা হবে কি, n সংখ্যক বস্তু থেকে প্রত্যেকবারে যদি সবগুলা নেওয়া কি, n সংখ্যক বস্তুর মধ্যে যদি p সংখ্যক একই জাতীয়, q সংখ্যক একই জাতীয়, r সংখ্যক একই জাতীয় হয়, তাহলে সাধারণ সংখ্যা হবে n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমার কয়টা বর্ণ আছে? চারটা। চারটা বর্ণের একই জাতীয় বর্ণ আছে কয়টা? দুইটা। তাহলে আমার টোটাল কি হবে? সাধারণ সংখ্যা ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল বাই দুইটা একই জাতীয়, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এটার মান 24, ফ্যাক্টরিয়াল 2 এর মান 2 ইকুয়াল টু 12 হবে। দেখো এখানেও চারটা ছিল বর্ণ, এখানেও চারটা বর্ণ ছিল, এখানে চারটা বর্ণই ভিন্ন ভিন্ন, এখানে চারটা বর্ণের মধ্যে দুটো বর্ণ একই জাতীয়, তাহলে এখানে আবার ভিন্ন সূত্র। এখানে সূত্র কোনটা প্রয়োগ হয়েছে? লাস্টে যে সূত্রটা পড়ালাম, অর্থাৎ n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক একই জাতীয়, q সংখ্যক একই জাতীয় এবং r সংখ্যক একই জাতীয় থাকে, তাহলে মোট সাধারণ সংখ্যা হবে n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল বাই r। এটা হলো ভাগ আর কি। এই সূত্র অনুসারে আর একটু বড় প্রবলেমে আমরা যাই। প্রবলেম ইঞ্জিনিয়ারিং, ENGINERING ইঞ্জিনিয়ারিং বানানটা তোমরা সঠিক করে লিখতে হবে, কোনো ভুল ভ্রান্তি হলে অঙ্ক মিলবে না। ইঞ্জিনিয়ারিং ENGINERING। এখন তোমাকে যদি বলা হয় এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটি লিখতে কয়টি বর্ণ লাগছে সেটা একটা দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি বর্ণ লাগছে। তোমাকে বলা হলো যে সবগুলি বর্ণ একত্রে নিয়ে কতভাবে তুমি সাজাতে পারবে। এখন মোট বর্ণ আছে কয়টা? মোট বর্ণ বা অক্ষর আছে কয়টা? 11টি। এর মধ্যে ই কয়টা? ই আছে 3টি। দেখো ই 3টি, কি কি? এই একটা, একটা। এন আছে কয়টি? 3টি। জি আছে কয়টি?
2টি, আই আছে কয়টি? 2টি, আর আর আছে একটি, একটা থাকলে আর লাগবে না। তাহলে আমার প্রশ্ন ছিল যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলি বর্ণকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে। এখানে দেখলাম ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 11টি। এদের মধ্যে 3টি ই, 3টি এন, 3টি ই, 3টি এন, 2টি জি, 2টি আই। তাহলে সবগুলি বর্ণকে একত্রে সাজানো, একত্রে সংখ্যা হবে 11 ফ্যাক্টরিয়াল বাই এই 3টা ই আছে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটা আসবে কত মান? দেখো, এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করো তাহলে মানটা আসবে 27720। এই বড় মান পরীক্ষার সময় এভাবে রেখে দিলেও হবে, এইভাবে ডিটেলস করতে হবে এমন কথা না, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস দেখলাম, যদি সবগুলোই বর্ণের বেলা নিতে বলে, সবগুলি বর্ণ, সেক্ষেত্রে 2টা নিয়ম। কি? বর্ণ ভিন্ন ভিন্ন থাকে, অথবা বর্ণগুলি যদি একই জাতীয় কতগুলি বর্ণ থাকে, একই জাতীয় পি সংখ্যক, কিউ সংখ্যক, আর সংখ্যক। একই জাতীয় আছে কি কি? যেমন 3টে আছে ই, 3টে আছে এন, 2টি আছে জি এবং 2টি আছে আই। তাহলে মোট সাজানো সংখ্যা এত। কিন্তু ইকুয়েশনের বেলায় কি করছি আমরা? ফ্যাক্টরিয়াল 8টা বর্ণ লাগছে, আলাদা আলাদা ছিল, ফ্যাক্টরিয়াল 8 লিখছি, আর এটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে আশা করি এই আমাদের এই বিন্যাসের এই সূত্র প্রমাণ করলাম এবং এর ব্যাখ্যাও করলাম। তোমরা কিছু কাজ বাড়িতে করবা, এই বন্ধের মধ্যে লকডাউন চলছে, হ্যাঁ লকডাউন চলছে, তোমরা বাড়িতে কিছু কাজ করবা। তোমরা, আমরা যে ক্লাসে কয়েকটা রাইটারের বই পড়াই, তা থেকে 5 এর প্রথম 5টা অঙ্ক করবা, প্রথম 5টা অঙ্ক করবা। পরবর্তী ক্লাস কবে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেব। তাহলে আশা, তোমরা কি বুঝতে পারছো? যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা কি কি দেখালাম? গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি, বিন্যাসের ব্যাখ্যা করলাম, এন ফ্যাক্টরিয়াল ব্যাখ্যা করলাম, বিন্যাসের সংখ্যা নির্ণয়ের সূত্র প্রমাণ করলাম এবং এর ব্যাখ্যা করলাম, উদাহরণ সহ ব্যাখ্যা করলাম। পরবর্তী ক্লাস কবে হবে তা তোমাদের জানিয়ে দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখন যেহেতু এখন লকডাউন চলছে, ঘরের বাইরে যাবে না অপ্রয়োজনে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বন্ধের পর বা খোলার দিন তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। তোমাদের শুভ কামনা করে আজকে আমরা এ পর্যন্তই রাখি।